আপনারা বিবিসি বাংলা শুনছেন খুলনায়, চট্টগ্রামে, ঢাকায়। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। বাংলাদেশে মুক্ত চিন্তা এবং তার উপর আঘাত এ নিয়ে এখন শুনতে পাবেন একটি আলোচনা অনুষ্ঠান। ঢাকা স্টুডিও থেকে আলোচনাটি পরিবেশন করছেন সহকর্মী আকবর হোসেন। আমরা এখন আপনাদের তার কাছে নিয়ে যাচ্ছি। আকবর। ধন্যবাদ আপনাকে মিজান। শ্রোতাদের সবাইকে ঢাকা স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা এরই মধ্যে জেনেছেন যে বাংলাদেশের একজন সুপরিচিত ব্লগার অভিজিৎ দাসকে গতকাল রাতে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি যখন বইমেলা থেকে ফিরছিলেন, সাথে ছিলেন তার স্ত্রী। অভিজিৎ দাস একজন ব্লগার হিসেবে পরিচিত এবং বিভিন্ন বিষয়ে তার মতামত দিয়েছেন, সেটাও আপনারা জানেন। সেই প্রেক্ষাপটে আমাদের এই আলোচনার জন্য স্টুডিওতে এখন আমার সঙ্গে যোগ দিচ্ছেন ব্রিটেন প্রবাসী ব্লগার আরিফুর রহমান এবং তার সাথে আছেন মোবাশ্বের হাসান। তিনি হচ্ছেন পিএইচডি গবেষক অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। তো মূলত যে বিষয়টি আপনারা জানেন যে কি ঘটেছে, এই ঘটনাটিকে আপনারা কিভাবে দেখছেন? কারণ হচ্ছে যে তার পরিবারের দিক থেকে অভিযোগ করা হচ্ছে, কিংবা তার যারা বন্ধু বান্ধব তারা অভিযোগ করছেন যে তিনি বিভিন্ন ধর্মীয় বিষয়ে নানা ধরনের মতামত প্রকাশ করেছেন, যেটাকে অনেকেই বলছেন যে তারা সেটাকে সহ্য করতে পারেননি, সেই কারণে এটা হতে পারে। সেই প্রেক্ষাপটে এই ঘটনা। আরিফুর রহমান। ধন্যবাদ আকবর ভাই। দুটা জিনিস একটু কারেক্ট করে দিতে চাই। প্রথমত, উনি নিজেকে পরিচয় দেন একজন বিজ্ঞান লেখক হিসেবে, ব্লগারের চেয়ে। আর ওনার নাম অ্যাকচুয়ালি অভিজিৎ রায়, অভিজিৎ রায় দাস নয়। আমরা যেভাবে দেখছি, আসলে এটি একটি কন্টিনিউয়েশন বা পর্যায়ক্রম, যেটা শুরু হয়েছে মনে করেন অনেক আগে আমাদের প্রফেসর হুমায়ুন আজাদের উপর আক্রমণের উপর দিয়ে। এবং আমি গতকালকে বইমেলা ছিলাম এবং ঘটনা ঘটার 1 ঘন্টা আগেও অভিজিৎ দার সাথে দেখা হয়েছিল। ইনফ্যাক্ট বইমেলা গিয়েছিলাম ওনার সাথে দেখা করতে। আমার সাথে ওনার এটাই প্রথম দেখা এবং শেষ দেখা ডেফিনেটলি। আমার কাছে মনে হয় এটা অন্য আর কোনো কারণ থাকতে পারে না। এটার পেছনে ইসলামিস্ট বলতে আমরা যাদেরকে বুঝি, যারা ইসলাম ধর্মকে প্রোটেক্ট করার এক ধরনের স্বনিয়োজিত দায়িত্ব নিয়ে থাকেন এবং হত্যার মাধ্যমে তারা তাদের যুক্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। যার এটা এখন অভিযোগ হিসেবেই আসছে, বিষয়টা অভিযোগ হিসেবে আসছে। কারণ হচ্ছে বাংলাদেশের অথরিটি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা আছেন, তারা আমাদের নিয়ে বা আমরা যারা ব্লগার এবং আমরা যারা এই সামাজিক মাধ্যমগুলিতে লেখালেখি করি, যারা মেইন স্ট্রিমের বাইরে, আমরা যে বিষয়গুলো জানি সেই সম্পর্কে ওনারা এতটা ওয়াকিবহাল না বা সচেতন না। আমরা ওনার উপর যে পরিমাণ আক্রমণ, আপনার কি মনে হচ্ছে উনি কি এমন কোন লেখালেখি করেছেন যেটা করে আপনার ভাষা যারা উগ্রপন্থী তারা বিরাগভাজন হতে পারেন, এমন কোন লেখালেখি কি ওনার ছিল? এখন উগ্রপন্থীদের বিরাগভাজন হওয়ার জন্য কি করতে হয় সেটার আসলে কোনো স্ট্যান্ডার্ড কিন্তু নাই। আমরা যতটুকু জানি যে যারাই শক্ত ভাষায় লেখেন এবং যারা বিজ্ঞান এবং যুক্তির মাধ্যমে ধর্ম যে বিষয়টা এর যে অপব্যবহার হয় তার বিরুদ্ধে যখন প্রতিবাদ করেন, তখনই তারা ওই ব্যক্তিদের কোপানলে পড়ে যান। মোবাশ্বের হাসান, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? যে অভিযোগ এসছে, আরিফুর রহমান বলছেন যে উনি ধারণা করছেন যারা ইসলামপন্থী কিছু উগ্রপন্থী দল এটার সঙ্গে জড়িত থাকতে পারে, গ্রুপ জড়িত থাকতে পারে। বিষয়টাকে আপনার কাছে সেরকম মনে হয়? ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে এটা সম্ভব হতে পারে, কিন্তু আমরা এখনো কোনো কংক্রিট এভিডেন্স পাইনি। আবার একই সাথে উনার সন্দেহকে অমূলক বলে উড়িয়েও দেয়া যায় না। আমিও প্রথমেই নিন্দা জানাই ব্যর্থহীন ভাষায় যে ধরনের ঘটনা বাংলাদেশকে একরকম জঙ্গিবাদী দেশ হিসেবে যারা প্রমাণ করতে চায় তাদের এই ধরনের স্কোপ আমার মনে হয় যে বন্ধ করে দেওয়া উচিত। এবং আমার কাছে মনে হয় যে এটা রাষ্ট্রেরই উচিত সর্বোচ্চ শক্তি দিয়ে এটার দ্রুত ইনভেস্টিগেশন করে এটার একটা সুরাহা করার। আরিফুর রহমান, অভিজিৎ রায় সম্পর্কে যতটুকু জেনেছি বা ওনার যারা কাছের লোকজন তারা যেটা বলেছেন যে উনি কোন ধর্মে বিশ্বাস করতেন না, ওনার নাস্তিকতাবাদ এই চর্চা উনি করতেন।
সেটা সব ধর্মের ক্ষেত্রেই উনি করতেন। কিন্তু বাংলাদেশে, মানবতাবাদ। হ্যাঁ, বাংলাদেশে এই যে চর্চাটা, এটা কিন্তু অনেক আগে থেকেই এরকম ছিল। আমরা 1990-এর দশকের কথা যদি বলি, তারাও আগের কথা অনেকের ক্ষেত্রে এরকম এসেছে। কিন্তু ইদানিং কালে অনেকে যেটা বলছেন যে যারা এই ধরনের ভিন্ন মত পোষণ করেন, এরকম বিষয়গুলোতে যারা আস্থা রাখেন না, তারা অনেক বেশি রোষানলের মধ্যে পড়ছেন, অর্থাৎ তাদের এক্সপ্রেস করার জায়গাটা সীমিত হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি আসলে সেই রকম? ব্যাপারটা খুব খুব দুঃখজনক হলেও ঠিক সেরকমই। আমরা এভাবেই দেখছি বিষয়টাকে যে ধর্ম বলে যে একটি মানে মানুষের ব্যক্তিগত বিশ্বাসের একটা জায়গা, মানুষের সাথে তার সৃষ্টিকর্তার যে ব্যক্তিগত একটি সংযোগ, এই অবস্থা, এই ব্যাপারটি এবং মানুষ পরকাল সম্পর্কে যে ধারণাটি বিশ্বাস করে থাকে, এই মানুষের মনের এই ভীতি এবং এই দুর্বলতাটাকে ব্যবহার করে অনেকে অনেক ধরনের ব্যবসা করে, অনেকে অনেক ধরনের সুবিধা নেয়। বর্তমান বিশ্বে আমরা একটা বাজে ট্রেন্ড গত কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে রাষ্ট্র ব্যবস্থাও ধীরে ধীরে এই ধর্মীয় শক্তিগুলির বা ধর্মীয় অপশক্তিগুলির অপব্যবহার শুরু করেছে, যাকে তারা বিভিন্নভাবে ব্যবহার করছে। একটা ছোট্ট উদাহরণ দেই, বইমেলা বিষয় কি, অনেক পুরনো ইরানি একজন লেখকের একটা বই আমাদের এই বইমেলায় জাস্ট অনুবাদ হলো। বইটির নাম নবী মুহাম্মদের 23 বছর, রোদেলা প্রকাশনী বের করেছিল। বইটিতে সম্পর্কে হেফাজতে ইসলামী, যারা আমরা সন্দেহ করি যে সরকারের আস্থাভাজন, কারণ সরকারের কাছ থেকে তারা এন্ডাউমেন্ট পায়, তারা আপত্তি জানালো এবং তারা নিজেরাই মিছিল করে এসে প্রকাশনী বন্ধ করে দিল, গুদামে তালা লাগিয়ে দিল এবং দাবি করলো যে বইটি নিষিদ্ধ করতে হবে। সরকার যদিও কিছু করেন নাই, কিন্তু বাংলা একাডেমি স্বতঃপ্রণোদিত হয়ে তাদের স্টল বন্ধ করে দিলেন এবং শোনা যায় আগামী বছরও তারা স্টল দিতে পারবেন না। একটি প্রকাশনীর জন্য এটি একটি খুব কষ্টকর বিষয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হেফাজত ইসলামী এসে তারা সুন্দর করে ওই গুদাম ভেঙে ওই 500 কপি 400 কপি বই, যারা কিন্তু মানে তারা যদি মনে করে যে এটা ধর্মের উপরে আঘাত হচ্ছে কোনো, সেই প্রতিবাদ তো তারা করতেই পারে, প্রতিবাদ করতে পারে। কিন্তু আমি যেটা পয়েন্টটা বের করছিলাম যে তারা এসে সুন্দর করে বইগুলা নিয়ে গেল, আমাদের সরকারি আইন শৃঙ্খলা বাহিনী এর বিরুদ্ধে কিছু করলো না, অনেকটা তাদের নাকে ডগার উপর দিয়ে হলো নীরব সম্মতিতে। এই যে সম্মতির ব্যাপারটা আমি বলছি, এই সম্মতি মানে আপনি বলছেন যে রাষ্ট্র বিষয়গুলোকে মেনে নিচ্ছে এবং এক ধরনের ব্লাইন্ড আই, এক ধরনের চোখ বন্ধ করে রাখছে। আচ্ছা, মোবাশ্বের হাসান, আপনার কাছে আসে যে আমরা দেখেছি যে ধরুন গত কয়েক বছরের ঘটনা যদি আপনি দেখেন, ব্লগার আসিফ মহিউদ্দিন, ব্লগার আহমেদ রাজীব হায়দার, এখন এসে ব্লগার অভিজিৎ রয়, ওনারা তো ব্লগে লিখেন, কোনো খবরের কাগজে লিখছেন না কিংবা অন্য কোনো জায়গায় টেলিভিশনে তাদের এই মতবাদটা তারা প্রচার করছে না, তারা নিজস্ব ব্লগে লেখালেখি করছেন। কিন্তু এই ব্লগে লেখালেখির আসলে প্রভাবটা কতটা, যে এরকম উগ্রপন্থীরা তাদেরকে আটক করতে পারে, তাদের লেখালেখা খুঁজে বের করে তাদেরকে চিহ্নিত করতে পারে? ধন্যবাদ আপনাকে। এইখানে কয়েকটা ব্যাপার জড়িত আছে। একটা হচ্ছে যে আমি আসলে তাদের কারো লেখা পড়িনি, তবে যতটুকু আমি বুঝেছি পাবলিক রিয়াকশন থেকে, তারা এক ধরনের এখন নাস্তিকতার বিভিন্ন ধাপ রয়েছে। আপনার মানবতাবাদী নাস্তিক হতে পারে না, যেটা আমাদের অনেকে বলে আর্গুয়েবলি লালন ছিলেন। আবার আপনি হতে পারেন যে ধর্মবিদ্বেষী নাস্তিক, যেখানে আপনি যে কেউ মুসলমান হলেই আপনি তার বিরুদ্ধে, সে কি আসলে কিরকম মুসলমান সেটা যাচাই না করে তার বিরুদ্ধে আপনি বললেন যে সে র্যাডিক্যাল, সে ভায়োলেন্ট একটা লোক হতে পারে। এখন এই বিষয়টার হচ্ছে যে যদি আমরা দেখি যে এক ধরনের মিলিটেন্ট এথিজম যেটা রাইস পেয়েছে আপনার ওয়েস্টে, সেইখানে যদি আমরা দেখি যে এটা তারা এক ধরনের ক্যাম্পেইন চালায় ইসলাম ধর্মকে অত্যন্ত ভায়োলেন্ট বারবারিক একটা ধর্ম হিসেবে প্রমাণ করার। এবং আমি দেখি যে এই যে রাজীব হায়দার কিংবা এই ব্লগার আসিফ মহিউদ্দিন যাদের উপর আঘাত করছে, তারা আসলে তাদের পয়েন্টটাই প্রুফ করতেছে। তো তারা হয়তোবা মনে করতেছে তারা ইসলামকে ডিফেন্ড করতেছে, ইনফ্যাক্ট তারা ইসলামকে ডিফেম করছে। আমি এখানে একটু অ্যাড করতে চাই, সংজ্ঞা বিষয়ক অ্যাকচুয়ালি, যে মিলিটেন্ট এথিজম যেটা রিচার্ড ডকিন্স প্রথম শুরু করেছিলেন বা আহ্বান জানিয়েছিলেন, তার মূল বক্তব্য হচ্ছে ধর্ম অ্যাজ এ আইডিয়া বা আইডিওলজি, তাকে আক্রমণ করতে হবে। যে ধার্মিক সেটা তার ব্যক্তিগত বিশ্বাস। ধার্মিক হচ্ছে এখানে আমরা আমাদের ভাষায় ধার্মিক হচ্ছে অ্যাকচুয়ালি ধর্মের ইনডক্ট্রিনেশনের শিকার। আমরা তত্ত্বগত বিষয়ে যাব না, কিন্তু যে বিষয়টা হচ্ছে যে মানে যারা এই মতবাদগুলো প্রকাশ করছে,
এখন এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, যদিও অভিযোগ হিসাবে, কিন্তু এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, এটাকে কি মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত এমন কোনো কিছু হিসেবে বিবেচনা করার সুযোগ কি আছে মোবাশ্বের হাসান? অবশ্যই অবশ্যই আমি মনে করি যে কারো আমি আপনাকে অপছন্দ করতে পারি, তার মানে এই না যে I would not support your right to express freely. আমার মনে হয় যে এই টলারেন্ট স্পিরিটটা আমাদের সোসাইটিতে নাই, এবং যারা তাদের লেখা পছন্দ করে না তারা এটা লেখা দিয়ে সেটাকে ডিফেন্ড করতে কিন্তু পারে। বাংলাদেশে তো মানুষ বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করছেই, তাই না? রাজনৈতিক বিষয়ে প্রকাশ করছে, বিভিন্ন সামাজিক বিষয়ে প্রকাশ করছে। যখন ধর্মের ব্যাপারটা আসছে, বিশেষ করে ইসলামের ব্যাপারটা, আমার মনে হয় যে সেই জায়গাটা আসলে ইসলামের বিভিন্ন ইন্টারপ্রিটেশন আছে। একজন ভায়োলেন্ট লোক ভায়োলেন্ট ইসলামকেই ধরে নেবে, আবার একজন পিসফুল লাভিং পারসন পিসফুল ইসলামকে ধরে নেবে। আমার মনে হয় যে এখানে যারা নলেজেবল আলেম আছেন তারা এগিয়ে আসতে পারেন এই ব্যাপারটাকে কিছুটা এইটাকে ডিফেম করার জন্য, যে আমার মনে হয় না যে ইসলাম ধর্ম কাউকে হত্যা করা সাপোর্ট করে। আরিফুর রহমান, আপনি কি এটাকে মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত এরকম হিসেবে দেখতে রাজি? অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা, ওই যে আমি যেটা আগে বলছিলাম যে অভিজিৎ রায় এবং আমরা নিজেদেরকে মুক্তমনা বলি। আসলে মুক্তমনা একটি ব্লগ হলো, এটি একটি আন্দোলনে পরিণত হয়েছে আসলে, যে আমাদের মন মুক্ত, আমরা কোনো ধরনের আমাদের উপর চাপিয়ে দেওয়া কোনো ধর্ম বলেন বা কোনো রকম আমদানিকৃত বিশ্বাস আমরা আসলে পোষণ করি না। আমরা বিজ্ঞান, যুক্তি, জ্ঞান এবং মানবতাবাদ, মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানব হচ্ছে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আপনি বললেন আমাদের ওই যে বাউলদের যে চিন্তাধারা, সেটাতে আমরা বিশ্বাসী। এখন আমরা যখন আমাদের স্বাভাবিক আলোকিত কথাই বলি, সেটার উপরেই যখন সেই কথাগুলি যখন ওই ধর্মবেত্তাদের সমস্যা সৃষ্টি করে, তখনই তারা এটাকে নিজেদের উপর আক্রমণ হিসেবে এক ধরনের নিয়েই নেন। খুব সংক্ষেপে যদি বলেন, যেহেতু ধর্ম নিয়ে কারো অনুভূতিতে আঘাত লাগলে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, এই ধরনের ঘটনা তৈরি হতে পারে, অনেকের মনে আঘাত লাগে। হয়তো যারা নাস্তিকতা চর্চা করছেন তাদের সংখ্যা সীমিত, কিন্তু যারা ধর্মীয় বিশ্বাস করেন তাদের সংখ্যাই সমাজে বেশি। তো এইরকম মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে কি একটা লিমিট থাকা উচিত আপনার মনে হয়? না, আমার মনে হয় না লিমিট থাকা উচিত, কারণ যে মুহূর্ত থেকে আপনি লিমিট ইম্পোজ করা শুরু করবেন, সেই লিমিটের লিমিট কোথায় যাবে এভাবে বলা যায়। অর্থাৎ শুরু করলেন যে এই বিষয় নিয়ে কথা বলা যাবে না, যেটা অলরেডি বাংলাদেশে হয়ে গিয়েছে, ওই আইসিটি আইনের 57 ধারা, যেটা দিয়ে অনেকেই জেলে চলে যাচ্ছে জাস্ট একটা দুইটা কথা বলছে ফেসবুকে। এটা তারপরে ধাপে ধীরে ধীরে আমরা ধীরে ধীরে আফগানিস্তান, পাকিস্তান হয়ে যাব। আপনি কোথায় থামাবেন? ফ্রান্সে পর্যন্ত, যেখানে শার্লি হেবদো নিয়ে এত বড় তুলকালাম হলো, পুরো সরকার, রাষ্ট্র ব্যবস্থা সবাই শার্লি হেবদোর পেছনে, অথচ সবাই কিন্তু তাদের পছন্দ করে না, কারণ তারা উগ্র। কিন্তু তারা তাদের কথা বলবে, তাদের কথা বিরুদ্ধে আপনি আরেকটা পত্রিকা বের করেন, তাদেরকে রিডিকুল করেন, নো প্রবলেম, কিন্তু তাকে যে মেরে ফেলবেন কেন? মোবাশ্বের হাসান, মানে মত প্রকাশের স্বাধীনতা, এটাকে একটা সীমারেখা টানা উচিত এখন, আপনার কি মনে হয়? আমার মনে হয় যে এটা ডিপেন্ড করে কোন সোসাইটিতে কিভাবে মত প্রকাশ দেখা হচ্ছে। আমার কাছে মনে হয় যে ভাইয়া যে উদাহরণটা দিল, এটা পশ্চিমা বিশ্বের এটা অনেক বেশি টলারেন্ট, কিন্তু আমাদের সোসাইটি আমি দেখি যে সব দিক থেকে মানুষ অনেক ইনটলারেন্ট। এখন স্বাধীনতা টানা উচিত কি না উচিত, এটা থিওরিটিক্যাল ডিবেট। আমার মনে হয় যে এটা আইন শৃঙ্খলার মধ্যে কিভাবে এক্সপ্লেইন হবে সেটা এবং ইন্টারপ্রেট মানে এমন কোনো কিছু কি থাকা উচিত যে না, ঠিক আছে, ধর্মীয় বিষয়ে এই ধরনের কেউ অনুভূতি বা লেখালেখি করতে পারবে না, করা যাবে আমার না? মনে হয় যে এই ক্ষেত্রে আলেমদের এগিয়ে আসা উচিত, যে তারা যদি মনে করে যে এটা, অনেক আলেম কিন্তু চার্লি হেবদোর পরে এএফপিতে একটা নিউজ হয়েছে যেখানে দেখিয়েছে যে ইসলাম মানুষ খুন করা সাপোর্ট করে না, এই ধরনের এগিয়ে আসা উচিত। ধন্যবাদ আপনাকে আরিফুর রহমান, আপনাকে ধন্যবাদ মোবাশ্বের হাসান, আপনাকে ধন্যবাদ। হাতের সময় একেবারেই শেষ হয়ে গেছে। শ্রোতাদের এখন ফিরিয়ে নিচ্ছি লন্ডনে মিজানুর রহমান খানের কাছে। ধন্যবাদ আকবর। ঢাকা স্টুডিও থেকে আলোচনাটি পরিবেশন করলেন আকবর হোসেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম। বাংলাদেশের পুলিশ বলছে ব্লগার অভিজিৎ রায়কে হত্যার পেছনে আনসার বাংলা 7 নামের একটি ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীর যোগসাজশ তারা তদন্ত করে দেখছেন। আর বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্ব